আজ খুবই দুঃখের দিন যে পার্লামেন্টে আবার অ্যাটাক হয়েছে। এই অ্যাটাকটা সেই রকম ডেঞ্জারাস ছিল না, শুধু কিছু ইয়েলো স্মোককে তারা দেখিয়েছে এবং বাইরে দুজন বলছে যে ইয়ে তানাশাহ নেই চলেগা। আজ থেকে 23 বছর আগে 2001-এ একই ডেটে 13-12-তে পার্লামেন্টে অ্যাটাক হয়েছিল। তখনও বিজেপি গভর্নমেন্ট ছিল, এখনও বিজেপি গভর্নমেন্ট আছে। এইটা হচ্ছে দ্য কোইন্সিডেন্স অফ টাইম, এটাকে বলা যেতেই পারে। আজকে ভারতবর্ষের অনেক কিছুই অন্ধকারাচ্ছন্ন হচ্ছে এবং ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের পেছনে লেগে লেগে, মানে ভারতবর্ষের গভর্নমেন্টও ভারতবর্ষের মানুষদের পেছনে লেগে লেগে তাদের 12টা বাজাচ্ছে এবং ভারতবর্ষের অপোজিশন পার্টি যারা রয়েছেন তারাও ভারতবর্ষের নাগরিকদের পেছনে লেগে লেগে তাদেরও 12টা বাজানোর চেষ্টা করা হচ্ছে। আজকে ইনসাফ যাত্রা, তার আগে আমরা প্রজ্ঞা মিশ্রাকে একটু শুনে নেব। তার একটু ডিটেল রিপোর্টই দেখলাম, অনেকের চেয়ে অনেক বেটার করেছে। তো আসুন তাকে একটু শুনে নিই, তারপর আমরা এগিয়ে যাব। हमले की बरसी वाले दिन संसद के भीतर 2 लोग कलर बॉम्ब लेकर पहुंच गए। संसद को धुआं धुआं कर दिया। संसद का 08 चल रहा था। दोपहर का करीब 1 बज रहा था। दर्शक दीर्घा में बैठे 2 लोग कुर्सी मेजों पर उछलते हुए आगे बढ़ने लगते हैं। संसद के भीतर सारे सांसद डर जाते हैं। सबको लगने लगता है कि संसद के भीतर हमला हो चुका है। धुआं ये जो हमला का बात कर रहे हैं, 4 आदमी সংসদের পার্লামেন্টের ভেতরে ঢুকে গেল, এই হামলা আমাদের দেশের বড় লোকেরা পলিটিক্যাল লিডারদের সাহায্য নিয়ে বহু বছর ধরে করছেন। তার জন্য কাউকে অ্যারেস্ট করা হয়নি। অ্যারেস্ট করা হয় চুরি করার জন্যে, অ্যারেস্ট করা হয় অন্য 10টা কাজের জন্যে। ভারতবর্ষকে গরিব করে রাখা হয়েছে বলে ভারতবর্ষের নাগরিকরাও তাদেরকে ভোট দেয়। আপনি ভেবে দেখুন, একটা মানুষকে আমরা 3বার সাংসদ ঘোষণা করছি, জিতিয়ে দিচ্ছি, তিনি 3বার আমাদের দেশের মানুষদেরকে গরিব করার চেষ্টা করেছেন এবং করেই যাচ্ছে। কারণ আপনি দেখবেন আমাদের দেশে, ভারতবর্ষে স্পেশালি, একটাও আপনি শুনতে পাবেন না, মানে কোনো কারোর ভয়েস অফ এতেও শুনতে পারবেন না যে তিনি চাকরি দেওয়ার জন্য কোনো কাজ করেছেন। তিনি রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলবেন, তিনি নজরুলকে নিয়ে কথা বলবেন, তিনি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কথা বলবেন, তাও 145-এর ওপর দিয়ে সেই স্বাস্থ্যসাথী কার্ডের আচ্ছন্নতা ঘুরে যাবে। কোনো ক্লিয়ার কনসেপ্ট নেই। ভারতবর্ষের সাংসদরা যারা ইলেক্ট হয়ে আসেন তারা দেশটাকে কীভাবে চালাবেন, তার কারণ দেশটা চালানোর মতন এক্সপিরিয়েন্স আমাদের দেশে এই মুহূর্তে কারণ নেই। আপনি যেই মুহূর্তে গুজরাট বা কোনো সিএমের কথা বলবেন, 15 বছর 20 বছর হয়ে গেছে, আপনারা দেখবেন কেউ চাকরি জেনারেট করতে পারছে না। এবার ঠিক তার উল্টো দিকে আবার আর একটা জিনিস চলছে আমাদের দেশে, সেটা হচ্ছে ইনসাফ যাত্রা। তা আমি বলি ইনজাস্টিস যাত্রা। আপনি ভাবুন, মীনাক্ষী ব্যানার্জি নিশ্চয়ই খুব ভালো লিডার হয়তো হতে পারতেন, কিন্তু আমার কাছে না, আমার কাছে তাকে কানাইয়া কুমারের আর একটা ডুপ্লিকেট কপি মনে হয়। তো কানাইয়া যখন শ্রীরামপুরে এসেছিল, আমি বলেছিলাম এটা কোনোদিন লিডার হয়ে উঠতে পারবে না। সে অপোজিশন সম্বন্ধে অনেক কথা বলতে পারবে, কিন্তু নিজে কি করব যতক্ষণ না সে করছে। কারণ দেখবেন, মহাত্মা গান্ধী এমন একজন লিডার হয়েছিলেন, নেতাজি এমন একজন লিডার হয়েছিলেন, যারা সংসদে না গিয়ে দেশটার পরিচালনা শুধু করেনি, ফোর ফ্রন্টে লড়েছিলেন। আর আমাদের দেশের অপোজিশন ভাবছে আমরা একটু সিএম একটু পিএমের ভুল ধরে নেব। ভুল নিশ্চয়ই ধরবেন, কিন্তু আপনার চেয়ে ভালো ভুল নাগরিকরা ধরতে জানে। আপনার থেকে শুনে আমি কি ভুল ধরা শিখব? আপনি ধরুন একটা অ্যাপ, অলরেডি ভারতবর্ষে প্রচুর অ্যাপ আছে যেটার মাধ্যমে আপনারা জুড়তে পারেন। এই মুহূর্তে আমি তার নাম ভুলে যাচ্ছি। ধরুন সিপিএম তার ক্যাডারদের থেকে টাকা তুলে একটা অ্যাপ তৈরি করলো, কীভাবে তার একটা পার্টি অফিসার আর একটা পার্টি অফিসের সঙ্গে জুড়বে। এটা কংগ্রেসও করতে পারে, এটা তৃণমূলও করতে পারে। জুড়ে কাজটা কি করবে? ঠিক এই জায়গাতে এসে তারা ধাক্কা খেয়েই যাচ্ছে। চায়নার প্রাচীর বানিয়ে দিয়েছে পুরো ভারতবর্ষ জুড়ে, কারণ তারা ঠিক করেছে আমরা কাজ করব না। ঠিক করেছে বলে তারা এখনও রাস্তায় হাঁটছে। ঠিক তার উল্টো দিকে এখন যে খবরটা শোনাতে যাচ্ছি সেটা শুনে হতবাক হয়ে যাবে। যখন ইনসাফ যাত্রা চলছে, তখন শ্রীরামপুরে আর একটা দল, সাধারণ নাগরিক দল, তারা ঠিক করেছে আমরা খবর কাগজ ব্যাংক খুলব, মাসে একদিন এক হব। যারা চাকরি করেন তারা এক ধরনের আলাদা করেও চাঁদা দেবেন, কারণ যৌথ জীবনযাপনের চাঁদা হচ্ছে 60 টাকা বছরে।
আর একটা চাঁদা দেবো, যেই চাঁদা গ্রামে যাবে এবং গ্রামে গিয়ে যারা চাষিরা কাজ করছেন তাদেরকে সাহায্য করবে, তাদের লস হলে আমাদের লস, আর আমাদের লস না হয় মানে তাদেরও যদি লস না হয়, তাহলে তারা যেটা প্রোডাকশন করবেন আমাদেরকে ন্যায্য মূল্যে পাঠিয়ে দেবেন। তার কারণ হচ্ছে, ধরুন আপনার একটা প্রোডাকশন কস্ট একটা ইউনিটের যদি করতে 2 টাকা কেজি লাগে, সেই 2 টাকা যদি আমরা দিয়ে দিই, তার মানে আলুর দাম 8 টাকা হতে পারতো। যদি 100টা মানুষ 100 টাকা করে মাসে দিত, তাহলে তাদের সংস্থার জন্য 3000 টাকা রেখে দিত, 7000 টাকা আলু চাষিকে দিয়ে দিত, দিয়ে বলতো ভাই তোমাকে ফার্টিলাইজার আমাদের টাকায় কেন, তুমি লেবার আমাদের টাকায় ব্যবহার করো, তোমার প্রফিটও এখান থেকে নিয়ে নাও। তাহলে আলুর দাম 8 টাকা কেজি পার্মানেন্টলি হতে পারে। যৌথ জীবনযাপন এমন একটা গ্রুপ যারা এখন কনসেন্ট্রেট করছে ভারতবর্ষের, মানে শুধু একটা দলের না, বহু দলের রাজনীতিবিদরাও এখানে জয়েন করবেন আজ নয় কাল। তার কারণ হচ্ছে তারা সবাই প্রশ্ন করতে শুরু করেছেন যে আমাদের কাজটা কি। আজকে একটা টেররিস্টের হাতেও কাজ আসে, সে টাকা নিয়ে অ্যাটলিস্ট মানুষ তো মারে। কিন্তু ভাবুন, আমাদের আর একটা মিডল ক্লাস তৈরি হলো, যারা মিডল ক্লাসেরই কাজে লাগবে না, তারা এত ভাষণে হারিয়ে গেলেন যে তারা কাজ করবেন না ঠিক করেছেন। এই দুর্ভিক্ষের দিনে পার্লামেন্ট অ্যাটাক ইজ অ্যান ইররিলেভেন্ট নিউজ। আজকে এই যে জাস্টিসের জন্য হাঁটা, এটাও একটা ইররিলেভেন্ট নিউজ। 7 তারিখে তারা ব্রিগেডে গিয়ে আবার বাবা ব্ল্যাকশিপ করবেন, কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষেরা অর্থনৈতিক বিপ্লব আনবেন। তার কারণ ভারতবর্ষে যা ঘটছে তার জন্য দায়ী হচ্ছে নাগরিক। আপনারা ঠিকই শুনছেন, কোনো মীনাক্ষী ব্যানার্জি না, কোনো, আমি তো ইনফ্যাক্ট বলবো একে পদ্মশ্রী দেওয়া উচিত। আমাদের সিপিএমের যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন আগে, বিমান বসু, মোহাম্মদ সেলিমকে পদ্মশ্রীর চেয়ে বেশি যদি কিছু দেওয়ার থাকে সেগুলো দিয়ে দেওয়া উচিত কাজ না করার জন্যে। মানে রাহুল গান্ধীকেও এই লাইনে রাখা উচিত, পিএম মোদিকেও এই লাইনে রাখা উচিত, কারণ জনগণের জন্য কেউ কাজ করছে না, সবাই করে এক একটা করে না এই ইস্যু নিয়ে আসছে সামনে। আমরা এটা ডিক্লেয়ার করে দিলাম, আমরা 500 টাকা দেবো, আমরা 1000 টাকা দেবো। কেন? ভারতবর্ষে কি কোনো লিডার জন্মায়নি যে বলবে ভারতবাসীরা এক হও, তোমরা সমাধান দাও, তোমরা পাড়াভিত্তিক কাজ করো? পাড়াভিত্তিক আমাদের দেশে এতদিন ট্যাক্সের ক্যাপিটাল তৈরি হয়েছে, সোশ্যাল ক্যাপিটাল তৈরি হোক, সে খবর কাগজ বিক্রি করে হোক, চাঁদা দিয়ে হোক, টায়ার বিক্রি করে হোক, কম্পিউটার বিক্রি করে হোক, বাড়ির এই কাঁচের বোতল বিক্রি করে হোক। আপনি ভাবুন তো, মায়েরা এত বছর ধরে খবর কাগজ বেচছেন, একটা মাকেও শুনেছেন যে অর্থনৈতিক বিপ্লব আনছি আমরা? সেই বিক্রি করে 40 টাকার পান খাওয়ার চেয়ে পাড়ার 1000টা মা কি এক হতে পারতেন না? আমাদের দেশে দুর্ভাগ্য, লিখছেন মায়েরা, বোনেরা, বাবারা তো বটেই, ট্রেনে করে যাচ্ছে, এখন ঝগড়াই করে যাচ্ছে ভারতবর্ষ। এর থেকে বেরোতে হলে যৌথ জীবনযাপনের নিশ্চয়ই করে মেম্বার হবেন। আর একটা কাজ আমরা শুরু করছি, আমি দুজনকে নিয়ে আসবো পরের ইন্টারভিউতে। মানে আমরা নতুন মুখ, যারা ভালো কবিতা লিখছেন, বইমেলায় যাচ্ছেন, সম্পাদকরা তাদেরকে উঠতে দিচ্ছেন না, তাদেরকে বলবো আমাদের সঙ্গে নিশ্চয়ই করে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাদেরকে তুলে ধরতে চাই। পার্লামেন্ট অ্যাটাকও বড় খবর না, আমাদের দেশের জাস্টিসের জন্য হাঁটা, ইনসাফ কা যাত্রা, এগুলো সব বকওয়াস খবর। সাধারণ মানুষ, জার্নালিস্ট মানুষ, এমপি মানুষ, কাউন্সিলর মানুষ, নাগরিকরা মিলে, মানে ডক্টর, ইঞ্জিনিয়ার্স, সিএ সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ছেন। এটা যদি কল্পনার ভেতরে আনতে পারেন, তাহলে নিশ্চয়ই করে ভাবনামুখ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবং নিজের পাড়াকে এক করার জন্যে কীভাবে এক করবেন, একটা ভিডিও কল করবেন, টাইম চেয়ে নেবেন রাত্রিবেলা, যাতে আমরা মিটিং করে, আপনি যত দূরই থাকুন না কেন, আপনার গ্রামের লোকের কাছে আমরা পৌঁছে যেতে পারবো। বিনা সুদে ঋণ শুরু করা যেতে পারে। রোটেশন ইকোনমি হচ্ছে, আপনার 5000 টাকা আপনি এতদিন খরচা করে এসছেন, বা 10,000 টাকা আপনি খরচা করে এসছেন, সেই খরচার টাকা আপনার ইনকামেরও টাকা হতে পারে। আপনাকে ঠিক করতে হবে ভারতবর্ষের ভবিষ্যৎ। বাদবাকি চারিদিকে যা ঘটছে সেগুলো কোনোটাই আপনার কাজে লাগছে না, কাজে একমাত্র আপনি নিজে লাগবেন। আজকের মতন এতটাই। আমি নরেশ জৈন, আমি রিপোর্টিং করছি সেই সাধারণ মানুষগুলোর বিহাফে যারা একদিন ভয়েস অফ ইন্ডিয়া হয়ে উঠবেন। যৌথ জীবনযাপনকে অনেক ধন্যবাদ। সাধনদা তার মাকে হারিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা। জিরো ব্যালেন্স, ভাবনামুখ, কথামুখ, দ্য বঙ্গ নিউজ লাইভ,
মানে আমি দীপক ব্যাপারীর কথা বলছি, অসাধারণ কাজ করছে এনআরসি নিয়ে, নিশ্চয়ই করে তাকে শুনবেন। বিগত 20 বছর ধরে আপনাদের অতি পরিচিত সারদা শিক্ষণ মন্দির আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে সুস্থ সংস্কৃতি, পরিমণ্ডলে নৈতিক শিক্ষার সঙ্গে উচ্চমানের পুঁথিগত শিক্ষার এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় সারদা মিশন শিক্ষণ মন্দির, মশাগ্রাম, পূর্ব বর্ধমান। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী ছাত্রদের আগ্রহী অভিভাবকগণ ভর্তির জন্য সারদা মিশনে যোগাযোগ করুন। আগামী শিক্ষাবর্ষের ভর্তি চলিতেছে। যোগাযোগ 9732050248 এই নাম্বারে। ধন্যবাদ।